আসসালামু আলাইকুম সবাইকে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিংয়ের 10 নম্বর ক্লাসে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং 1-এর 10 নম্বর ক্লাসে স্বাগতম। তো আজকে আমরা ফ্যাব্রিক স্প্রেডিং নিয়ে আলোচনা করব। আপনার আইডি কত? শেষের 2 ডিজিট 73। আগের দিন ছিলেন তো না? ঠিক আছে। এত দেরি হয়েছে কেন? জ্যামে বসে থাকলে আধা ঘন্টা আগে বের হইতে হবে, তাহলে 8টায় বের হওয়া লাগতো। আচ্ছা, আমরা শুরুতে একটা ভিডিও দেখব। খেয়াল করুন সবাই, এই যে দাঁড়ান। এই যে মনে আছে 4 পয়েন্ট সিস্টেম নিয়ে আলোচনা করছিলাম, ওটা মনে হয় কি শনিবারে না আগের? তো 4 পয়েন্ট সিস্টেমে কি এখানে এসে তো জুলিয়ান বুঝাইছিল, তাই না? 4 পয়েন্ট সিস্টেম এক্সপ্লেন করছিল। এই যে দেখেন, তাহলে ফ্যাব্রিক যখন স্প্রেড করতেছে ভেতরে ভেতরে কি ডিফেক্ট থাকে না, চোখের সামনে দেখা যাচ্ছে। এরপর আর দেখায় নাই ওরা কি স্প্লাইস নতুন একটা কাপড়ের টুকরা দিছে কি দেয় নাই, ওটা দেখ। এটা কি বলেন তো? এটা আমি ক্লাসেও একে দেখাইছি আপনাদেরকে। এটা কোন জায়গার প্যাটার্ন বলেন তো? বাকিরা কি মনে করে? কার কার এটা স্লিভ মনে হচ্ছে আর কার কার নেক মনে হচ্ছে? নেক, 3জন নেক। আর স্লিভ মনে হচ্ছে কার কার? স্লিভ শুধু কামরানের। আচ্ছা, জুলিয়ানের কি মনে হচ্ছে এটা কোন বডি পার্ট? প্যাটার্নের ল্যাব তো আজকে থেকে ইনশাল্লাহ শুরু হবে আপনাদের, তো তখন তো হাতে কলমে এই জিনিসগুলো দেখবেন। তো আপাতত আমি আরেকটা জিনিসে ফোকাস করতেছি। এই জিনিসটা, এই কাগজটা কি মোটা কাগজ না পাতলা কাগজ? মোটা কাগজ কার কার মনে হচ্ছে? শুধু ডেইজি। আচ্ছা, জুলিয়ান মোটা কাগজ। এটা এই কাগজ, মানে এই কাগজ কি মোটা কাগজ না পাতলা কাগজ? মিডিয়াম কাগজ। পাতলা কাগজ তাহলে কোনটা?
টিস্যু কি, আমি তো জানতাম বলবে টিস্যু পাতলা, টিস্যু কি কাগজ? আমি জিজ্ঞেস করছি আপনারা মার্কারের সংজ্ঞাতে কি লিখছিলেন? থিন পিস অফ পেপার, মনে আছে? মনে আছে? থিন পিস অফ পেপার, এটা তাহলে প্যাটার্নও না, নর্মাল কাগজ, এই যে নর্মাল কাগজ, কিন্তু জাস্ট বড় কাগজ আর কি, স্পেশাল কাগজ, যে রোল ওইটা ধরেন হচ্ছে প্রস্থ, টেবিলের প্রস্থ যত সাইজের 40 ইঞ্চি প্রস্থ, আর দৈর্ঘ্য না, আর্ট পেপারও তো নর্মাল পেপারের চেয়ে মোটা। আপনাদের রুমে আর্ট পেপার, এই যে ডিজাইনগুলো কি আর্ট পেপারে করা না? ওই যে ওগুলা প্রজাপতি, হ্যাঁ এগুলো, হ্যাঁ হ্যাঁ এগুলো তো রোল হিসেবেই কেনা হয়, এবং এটা হচ্ছে ওই যে আপনারা মেশিনটার নাম দেখবেন গার্বার, এটা জার্মান একটা ব্র্যান্ড, এই যে গার্বার দেখা যাচ্ছে, তো ওদের নিজেদের সাথে প্লটার মেশিন থাকে, প্লটার, আমি আগেও বলছি। আচ্ছা, যেহেতু আলোচনা ওইদিকে চলে যাচ্ছে, আমি প্লটার মেশিনের একটা ভিডিও দেখাবো, আর ওইটা কি গলার কোনো মানে ওই পিসটা কি গলার কোনো অংশ নাকি স্লিভ নাকি অন্য কিছু, এটাও আমি আরেকটা ভিডিওতে দেখাই দিব। আচ্ছা, এইটা আগে শেষ করি ভিডিওটা। এটা হচ্ছে প্যাটার্ন, এটা মার্কার, এই মার্কার পেপারটা প্লটার মেশিনের সাহায্যে প্রিন্ট করা হয়। এটা কি মনে হচ্ছে? এইটা হ্যাঁ উল্টা, এটা কি, এটা ফ্রন্ট পার্ট না ব্যাক পার্ট? নিচেরটা ব্যাক পার্ট আর সামনেটা ফ্রন্ট পার্ট, তাই তো? তাইলে ব্যাক পার্টের এখানে অল্প কিছু অংশ আছে, বাকিটা নাই, তাই তো? দেয় নাই, ওইটা জোড়াতালি দিবে আবার আলাদা করে, তাই না? বলতেছি, সবই বলতেছি। ওয়ালাইকুম আসসালাম, এত দেরি কেন? 2 ডিজিট কত, 75 না 76? বসো। এই যে, তাইলে ওইটা সবাই ফ্রন্ট পার্ট বলছিল, কামরান বলছিল ওইটা ব্যাক পার্ট, তাহলে এই যে সামনে যে পিসটা দেখবেন এটা কি? বসেন, আমি দেখতেছি। তাইলে এটা কি? কামরান কি এটা? এইটা ব্যাক পার্ট। হ্যাঁ, তাহলে আমরা কিভাবে বুঝবো কোনটা ফ্রন্ট পার্ট কোনটা ব্যাক পার্ট? বাকিদের ক্লিয়ার হয়েছে? আর ব্যাক পার্টে জাস্ট আমার যে ঘাড়, মানে শোল্ডার তো কি, শোল্ডার হচ্ছে কাঁধ, হ্যাঁ নেক, গলা আর কি, বা কাঁধ, এই নেকের যে আউটলাইনটা একটা সেমি সার্কুলার হবে। ওয়ালাইকুম আসসালাম। ইমনের আইডি লাস্টে 2 ডিজিট কত? আপনি তো আগের দিন আসেন নাই। আপনি কি অ্যাপ্লিকেশন আনছেন? যৌক্তিক কারণ দেখায় বলছিলাম আজকে ক্লাসে ঢুকতে হবে। হ্যাঁ, 503 নম্বর রুমে যান, গিয়ে অ্যাপ্লিকেশন লিখে এভাবে জমা দেন। হ্যাঁ, হাতে লিখবেন, স্কুলে যেভাবে লিখতেন। আর সাজ্জাদের আইডি কত? আপনাদেরকে এখন কিন্ডারগার্টেনের মতো ট্রিট করা লাগবে। হ্যাঁ, 503-এ যান, 503-এ গিয়ে হ্যাঁ এখনই লিখে তারপর ক্লাসে আসবেন। 503 থেকে লিখে নিয়ে আসুন। এই যে গার্বার কাটার যেটা দেখতেছেন মেশিনের নাম, এই গার্বার কাটার, এটার সাথে এটার অ্যাপ্লিকেশন কিভাবে জমা দিতাম? আপনি কি আগের দিন প্রেজেন্ট ছিলেন, উপস্থিত ছিলেন? নোটিশে আপনার আইডি ছিল? তাহলে আপনিও যান, দরখাস্ত লিখে তারপর আসবেন। 503 নম্বর রুমে যান, কী জন্য আসেন নাই দরখাস্ত লিখে তারপর ঢুকবেন, ঠিক আছে?
স্কুলে কি প্যাডে দরখাস্ত দিতেন? না হয় উপর থেকে যদি পেজ না থাকে তৌহিদ স্যারের কাছ থেকে A4 সাইজ পেপার নিয়ে আসবেন। এই যে এটা হচ্ছে পুরো অটোমেটিক কাটিং মেশিন। এই অটোমেটিক কাটিং মেশিনে প্যাটার্ন ফিট করে দেওয়া থাকে, মানে প্যাটার্নের ইনপুট দেওয়া থাকে, সেই ইনপুট অনুযায়ী মেশিনটা কাটতে থাকে। যখন কাটবে তখন দেখবেন এগুলার কালার চেঞ্জ হয়ে যাবে। মানে ইন্ডাস্ট্রিতে তো আপনাদেরকে নেওয়া হবে, এটার প্ল্যান চলতেছে। আমাদের ভার্সিটিতে বিভিন্ন অ্যাক্টিভিটি চলতে থাকে, এই জন্য আমরা সব কিছু মিলে অ্যাডজাস্ট করতে হয়। ফাইনাল এক্সামের আগে এখন একটা চেষ্টা চলতেছে মন্ডল গ্রুপে আপনাদের নিয়ে যাওয়ার জন্য। পারমিশন আমরা এখনও পাচ্ছি না, আমরা চেষ্টা করতেছি। মন্ডল গ্রুপের সাথে সশরীরে গিয়ে আমাদেরকে কথা বলতে বলছে। তো ওখানে যখন ইন্ডাস্ট্রিতে যাবেন তখন আপনারা দেখবেন যখন কাটিংটা শুরু হয় তখন যে অংশগুলো কাটা হয়ে যায় ওগুলো গ্রিন মার্ক হয়ে যাবে, আর যেগুলো কাটা চলতেছে মেশিনটা যে জায়গার সামনে আছে ওই এরিয়াটা ইয়েলো থাকে, আর বাকি অংশটা এরকম গ্রে বা কালারলেস থাকে। তো এটা হচ্ছে একটা মার্কারের সেট আপ। এখানে দেখে কি কি মনে হচ্ছে, কি কি পার্ট আছে? আচ্ছা, স্লিপ কোনগুলা? হ্যাঁ, না এখানে স্লিপ কোনগুলা? কামরাঞ্চু এখানে স্লিপ নাই, শুধু ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট আছে, তাই তো? আচ্ছা ঠিক আছে তাহলে। ও এগুলো ইয়োক, তাই তো? ইয়োক মনে হচ্ছে পিছনের, তাই না? আচ্ছা, এই রহস্য আমরা একটু পরে সমাধান করব। আরিফ তো আসছিলেন না সেদিন, আইডি কত যেন? হ্যাঁ ঢুকানো। 10টার ক্লাসে সবাই 11:15 আসতেছে কেন? প্রতিদিনই রাস্তায় জ্যাম থাকে। এটা হচ্ছে অটোমেটিক কাটিং হেড। মানুষের স্পর্শ ছাড়াই ফ্যাব্রিক কাটা হয়ে যাচ্ছে, কাটিং বডি প্যানেল যেগুলো। কাপড় কত মোটা দেখছেন, এই যে কাপড়গুলা, এখানে কি 100টা দেওয়া যাবে? এগুলা ওই যে শীতের বাচ্চাদের শীতকালীন যে ইন্টারলক ফ্যাব্রিক, এত মোটা মোটা ফ্যাব্রিক তো আমি 100টা দিয়ে কাটতে পারবো না। মানে পারবো, কাটার কোয়ালিটিটা খারাপ হওয়ার ঝুঁকি থাকে। আরেকটা জিনিস সবাই একটু খেয়াল করেন, পুরা প্র্যাকটিক্যাল জিনিস। মানে ইন্ডাস্ট্রিতে গিয়েও হয়তো যখন 40 জন দাঁড়ায় থাকবেন, মানে সামনের 10 জন বাদে পিছনে 30 জন এত ভালোভাবে দেখতে পারবেন না। এই জন্য ইন্টারনেটে ভিডিওগুলো যেগুলো দেখতেছেন একদম ক্লোজ আপ দেখতেছেন, এগুলো একটু বেশি বেশি দেখবেন, তাহলে ইন্ডাস্ট্রির ওই ইয়েটা মোটামুটি 60% 70% ফিল আপ হয়ে যাবে। এই ইন্ডাস্ট্রিতে গিয়ে দেখে যতটুকু যেটা শিখতে পারতেন ওই ঘাটতিটা। এখানে প্লাস্টিক পেপার আছে, এই প্লাস্টিক পেপারের দরকার কি? এটা উপরে থাকে, এই যে উপরে কাপড়ের উপরে প্লাস্টিক দিয়ে রাখছে, দেখছেন? সবাই স্ক্রিনে দেখেন, কাপড় যে আমি কাটতেছি কাপড়ের উপরে প্লাস্টিক দিয়ে রাখা হয়েছে, এটার কারণ বলেন দেখি। মেশিনের কোন জায়গায় অয়েল আছে মনে হচ্ছে এখানে? পিছনে ভিতরে কি? ভেতরে যাতে বাতাস ঢুকতে না পারে। বাতাস তো এই সাইড দিয়ে এমনিই ঢুকতেছে না, এই যে সাইড দিয়ে। প্লাস্টিকে শার্ট নড়াচড়া না করার জন্য তো ইয়ে করে অনেক সময়। আচ্ছা, নড়াচড়া না করার জন্য এই উপরে তো প্যাটার্ন মার্কার পেপারটা দেয়া থাকে। মার্কার পেপারের ভেতরে ওই যে বিভিন্ন রাজনৈতিক নেতার যে বড় বড় পোস্টার থাকে, সেই পোস্টারের মাঝখানে ছিদ্র করা থাকে, দেখেন না? যাতে বাতাস পাস করতে পারে, জিনিসটা উড়ায় নিয়ে না যায়। এই জন্য এই যেগুলা মার্কার পেপার দেয়া থাকে সেই মার্কার পেপারের মাঝখানে ছিঁড়ে ফেলা হয়, ছিঁড়ে মাঝখান দিয়ে স্কচ টেপ দিয়ে দেওয়া হয়, ওটা নড়ে না।
কিন্তু আমি বলে দিচ্ছি শুধুমাত্র অটোমেটিক মেশিনের জন্য পলিথিন দেয়, ম্যানুয়ালি কাটার জন্য পলিথিন দেয় না উপরে। হ্যাঁ, এটার কারণ এবার আপনারা বলেন। আমি একটা বলে দিলাম পার্থক্য, যে ম্যানুয়ালি যেগুলো কাটা হয় সেমি অটোমেটিক মেশিন দিয়ে, অপারেটর হাত দিয়ে কাটে, ওখানে পলিথিন দেয় না। কিন্তু এই যে অটোমেটিক কাটিং হেড, এই মেশিনটার জন্য পলিথিন দেয়। আচ্ছা, কারোর সেলফোন বাইরে থাকলে সেলফোন ব্যাগে ঢুকান, সামনে রাখা যাবে না সেলফোন। আমি সামনে গিয়ে এখন আপনাদের ভিতর দিয়ে গিয়ে চেক করে আসবো সেলফোন আছে কি না। আচ্ছা, তো কেন পলিথিন দেওয়া হয় এটা বলতেছি। যখন এই কাটিং হেড, এটা কিন্তু একটা লাল রঙের রশ্মি দেখতেছেন না, এটা কিন্তু লেজার, ও লেজার রশ্মি দিচ্ছে, তারপরে যেই বরাবর লেজার রশ্মি দিচ্ছে সেই বরাবর একটা ড্রিল মেশিন, এই যে আমাদের ঘরে যে দেয়ালে আমরা যে পেরেক মারি তার জন্য যে স্ক্রু দিতে হয় ভেতরে, ওটার জন্য কি আগে ড্রিল করা হয় না? এই অটোমেটিক কাটিং হেডটা কিন্তু এমন না যে লেজার দিয়ে কাটতেছে, সুপারম্যানের মতো যে লাল রঙের লেজার দিলাম, লেজার দিয়ে কেটে যাচ্ছে, রং দিয়ে লাল রঙের আলো দিয়ে কিন্তু কাটতেছে না। এখানে একটা ড্রিল আছে, মানে পিন, ছোট্ট একটা পিন, ওটা এত জোরে ঘুরে ঘুরে একদম কাপড় ভেদ করে ঢুকে যায়। ঠিক আছে, এখন উপরে যদি পলিথিন না দিই তাহলে ওখানে যে ঘর্ষণটা হয় কাপড়ের উপরে, উপরিতল, কাপড়ের উপরিতলে মানে ফ্যাব্রিকের সারফেসে যে ঘর্ষণটা হবে আর যেই তাপ নিয়ে, যেই গতি নিয়ে ও ঢুকবে, ও কিন্তু উপরের 2-3টা প্লাই বা উপরের 4-5টা কাপড়ের যে লেয়ার প্লাই, ওগুলো ড্যামেজ করে ফেলবে এবং এগুলো হচ্ছে একটার সাথে একটা লেগে যাবে হিটে। আপনারা তো অবশ্যই দেখছেন প্লাস্টিক যখন গলে যায়, প্লাস্টিক গলে গেলে আমি যদি এই ফুলের টপটা আমি কিছু করলাম না, ধরেন এখানে একটা অ্যাক্সিডেন্ট হলে অগ্নিকাণ্ড হয়ে গেল, এই জায়গাতেই অগ্নিকাণ্ড হলে এই দুটো জিনিস একসাথে যখন গলবে তখন একটার সাথে একটা লেগে যাবে না? হয় কি না? প্লাস্টিকের এই ধর্মটা আছে কি না? সবাই সায়েন্সের স্টুডেন্ট, বুঝেন নাই এমন কেউ আছেন? আমি যেটা বললাম, প্লাস্টিক যখন গলে তখন গলার পর ওইটা আবার একটার সাথে একটা মিশে যায়, টাচে চলে আসলো, তারপর যখন আবার শক্ত হয়ে যাবে মানে শুকিয়ে যাবে তখন কিন্তু হিটটা চলে গেলে তখন কিন্তু ওই দুটো একসাথে লেগে যাবে, তাই না? ফ্যাব্রিকের ক্ষেত্রে এটা হয়। ফ্যাব্রিকের ক্ষেত্রে যখন আমি উচ্চ তাপে এবং উচ্চ ঘর্ষণে দুইটা ফ্যাব্রিকের প্লাই কাটবো তখন একটা প্লাইয়ের সাথে আরেকটা প্লাই লেগে যায়, তো বডি প্যানেল নষ্ট হয়ে যায় তখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পলিথিনটা কেন লাগে না, তাই তো? হ্যাঁ, কারণ পলিথিন এমনিতেও পলিথিন হচ্ছে মানে ওই রকম কাপড়ের সাথে লাগবে না, পলিথিনের ওই নেচারটা নাই। পলিথিন আর ফ্যাব্রিক ওরা একজন আরেকজনের সাথে, মানে ব্যাপারটা হচ্ছে কাপড় যে লেগেই যাবে তাও না, কিন্তু আমি একটা সুরক্ষা নিলাম আর কি, এই কারণেই আমি সুরক্ষাটা নিচ্ছি যাতে ফ্যাব্রিকের সাথে ফ্যাব্রিক না লাগে। পলিথিন উপরে থাকতেছে, এই যে ফ্যাব্রিক ও যে কাটতেছে এখানে কিন্তু লাগতেছে না, ফ্যাব্রিক লাগতেছে না ফ্যাব্রিকের ইয়ের সাথে, পলিথিনের সাথে। কোন দিকে? ওই যে পিছনে এই লোকটা তাহলে আচ্ছা জুলিয়ান, কোন মানুষটার কথা বলতেছেন আপনি? এই যে এই লোকটা মানুষ লাগে না বলতে আমি যেটা মিন করছি যে মানুষ ফ্যাব্রিক কাটার জন্য লাগতেছে না, ফ্যাব্রিক বিছানোর জন্য লাগতেছে না। এখানে 3 মিনিট 10 সেকেন্ড, তো আমি একদম শুরুতে চলে যাই, আবার এখানে ফেরত আসবো। এই যে ওরা কি করতেছে ফ্যাব্রিক স্প্রেডিংয়ের সময়, এখানে মানুষ লাগতেছে না, ওরা হচ্ছে কাপড়টা বিছাচ্ছে, বিছানোর পর ওই যে পাইপ আছে, পাইপ দিয়ে দিয়ে কাপড়টা ওই যে মানে সোজা করে দিচ্ছে, কাপড়ের ভেতর যাতে কোনো ভাঁজ না থাকে। এই যে লম্বা লম্বা যে পাইপগুলা, হ্যাঁ ওইটারও প্রকারভেদে যে এই চ্যাপ্টারেই পড়বেন। এই যে পাইপ দিয়ে দিয়ে
যাতে ভাঁজ না থাকে। ঢেউ ওই যে মোবাইলে যখন ইয়ে পড়ায়, স্ক্রিন প্রোটেক্টর পড়ায়, তখন বাতাস ঢুকে গেলে বাতাস বের করে দেয় না, এখানে ওইভাবে মানে সারফেসটা প্লেন রাখতেছে। তো এই মানুষগুলা ফ্যাব্রিক স্প্রেডিংয়ের সময় যে যেমন মানুষ লাগতেছে, ফ্যাব্রিক কাটিংয়ের সময় আপনারা যদি ইয়ে করেন, আমার কাছে কি অটোমেটিক স্ট্রেট নাইফের ভিডিও আমি রাখছি কিনা দেখি। না, এটাও স্প্রেডিং। আচ্ছা, কাটিংয়ের চ্যাপ্টারে আপনারা কাটিং মেশিন নিয়ে আমরা আলোচনা করব। মেশিন অপারেট করতে তো অবশ্যই একজনকে লাগবে, কিন্তু এই ফ্যাব্রিক এখানে কিন্তু কাটিংটাই দেখে ফেললেন আপনারা, যদিও আমরা এখনও স্প্রেডিং পড়ব। এটাই সেই পলিথিনটা। এই যে পলিথিনটা উপর দিয়ে দিয়ে এতটুকু পর্যন্ত, যে মানে এতটুকু জায়গাটা আমার ইউজ হচ্ছে না আর কি, এটা টেবিলেরই অংশ। ফ্যাব্রিকটার প্রস্থ কম, এই জায়গাটা আমার লাগতেছে না। এই যে দেখেন এখানে কি পলিথিনগুলো কি লাগছে? পলিথিনগুলো কিন্তু উপরে লাগে নাই। পলিথিন লাগবে না ফ্যাব্রিকের সাথে, কিন্তু ফ্যাব্রিক ঘর্ষণ হয়ে বডি প্যানেল নষ্ট হয়ে যাওয়ার, এই যে পলিথিনগুলো তুলে ফেলতেছে, ওই যে পলিথিন হাত দিয়ে তুলে ফেললো, এই যে পলিথিন তুলে ফেলছে যখন, এগুলো কিন্তু সব হচ্ছে কি মার্কার, থিন পেপার, থিন পিস অফ পেপার যেটা বললাম, এই কাগজ। হ্যাঁ, ওইটাই তো। এইটা তো অটোমেটিক মেশিন দিয়ে কাটছে। যেগুলো হাত দিয়ে কাটে, আপনারা ফ্যাব্রিক কাটিং যখন ক্লাস করবেন তখন দেখবেন যে হাত দিয়ে কাটতেছে, ওখানে মার্কার স্কচ টেপ দিয়ে লাগানো আছে ছিদ্র ছিদ্র করে। এখনই দেখাই দিচ্ছি, সমস্যা নেই। এই যে নাহিদ, দেখছাম? হুম, হ্যাঁ, ওই যে আরেকটা ভিডিওতে দাঁড়ান, আরেকটা ভিডিও আমি যেখানে ব্রাউজ করতেছি যখন, এই যে এই ভিডিওটা দেখেন, ও কি, ওর তো মার্কারও নাই, ও লম্বা লম্বা লাইন কাটতেছে। ওর হচ্ছে বললাম না, কিছু কিছু ফ্যাব্রিক ইয়ে করে মার্কার দেখে কাটে না, কিছু কিছু ফ্যাব্রিক এমনি কেটে নিয়ে যায়। স্পেশালি নেক রিপ, যেগুলা গলায় যে কামরান যে কাপড়টা পরে আছে, ওইটার যে গলার রিপ ফ্যাব্রিক, বা অনেক জায়গায় স্লিভ রিপ থাকে, অনেক জায়গায় বটম রিপ থাকে, আলাদা কাপড় নিচে যুক্ত করা থাকে না, আপনাদের শীতের হুডিতে দেখবেন এই টাইপের ফ্যাব্রিকগুলো লম্বা লম্বা করে জাস্ট কেটে, এই যে সাইডে এই যে সব সারি সারি করে কেটে রাখা আছে হলুদ রঙের টি শার্টের জন্য। তো ওই টাইপে ওর কি মার্কার লাগতেছে? মার্কার লাগতেছে না। হাতে গ্লাভসও নাই, দেখছেন, গ্লাভস ছাড়া কাটতেছে। অবশ্য যখন অ্যাক্সিডেন্ট হয় গ্লাভসও খুব বেশি সাহায্য করে না। আচ্ছা, স্লিভ, আপনারা স্লিভ খুঁজে পাচ্ছিলেন না। এবার তাহলে আজকে তো অলরেডি আপনাদের ল্যাব ক্লাস নিবই, তাও আমি এখন সংক্ষেপে একটা চিত্র আঁকি।
ওয়ালাইকুম আসসালাম। এত দেরি কেন হয়েছে? এত দেরি কেন হয়েছে? আগের ক্লাসে ছিলাম। আইডি কত? লাস্টের 2 ডিজিট। আমি একটা নোটিশ দিয়েছিলাম, দেখছিলাম? একটু হোয়াটসঅ্যাপে ঢোকানো। পাইছেন নোটিশটা? কি লেখা আছে? টুম্পার আইডি কত জানো? 47 না? ঠিক আছে। এত লেট কেন? একটু আগে আগে বের হইতে হয়তো। বসেন। নোটিশটা দেখছেন? কি বলা আছে? অ্যাপ্লিকেশন আনসার। তাহলে যান 503 নম্বর রুমে বসেন, বসে অ্যাপ্লিকেশন লিখে তারপরে রুমে ঢুকবেন। আচ্ছা, বাকি পার্টগুলো একটু পরে করতেছি। সবাই একটু বোর্ডের দিকে তাকান। এখানে যে 2টা পার্ট আঁকছি তার ভিতরে ফ্রন্ট, ফ্রন্ট। আচ্ছা, উপরেরটা ব্যাক পার্ট, নিচেরটা ফ্রন্ট পার্ট। এটার সাথে একমত কে কে? উপরেরটা ব্যাক। আচ্ছা ঠিক আছে, এবার হাত নামান। এবার উপরেরটা ফ্রন্ট পার্ট, নিচেরটা ব্যাক পার্ট। এটার সাথে একমত কে কে? আচ্ছা ঠিক আছে। ব্যাক পার্ট বড় হয়। ও আচ্ছা, এই ছোট বড়োর একটা জিনিস বলি, আমার আকার ভুল আছে। 2টার সাইজই সেম, উচ্চতা 2টারই কিন্তু সেম। মানে আচ্ছা হ্যাঁ, এবার একজন বলেন। ডেইজি। তাইলে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট চিনবো কীভাবে? হ্যাঁ বলেন। গলাটা, ফ্রন্ট পার্টের গলা কি বড় হয় না ছোট হয়? গভীরতা কার্ভ বেশি হয় না কম হয়? বড় হয়। তাহলে এখানে 1 আর 2-র ভিতরে কোনটার কার্ভ বেশি, গভীরতা বেশি? 2। তাহলে ওটা কি ফ্রন্ট পার্ট না ব্যাক পার্ট? ফ্রন্ট পার্ট। আচ্ছা, আর যেটার গভীরতা কম, খাঁজ কম, ডেপথ কম? হ্যাঁ, মানে ফ্যাব্রিক তো আপনাদের এই যে একটা ভিডিও পুরো দেখাই ফেললাম, প্যাটার্ন মার্কারে তো এইভাবেই সাজানো থাকবে ওলট পালট অবস্থায়। আর সবাই স্লিভ খুঁজে পাচ্ছিল না, এই জন্য আমি এভাবে আঁকছি জিনিসটা। এটা কি এটা কি স্লিভ মনে হচ্ছে নাকি হচ্ছে না? মনে হচ্ছে না? কার কার হাত তোলেন, যার যার মনে হচ্ছে না। আচ্ছা, স্লিপটা আমি আরেকবার মুছে দিই। এই দুইটাকে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট মনে হচ্ছে কার কার? মনে হচ্ছে না এমন কেউ আছে যে এখানে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট নাই, আমি অন্য কিছু আঁকছি, এরকম কিছু এরকম মতবাদের কেউ আছে কি না? আচ্ছা, তো তাহলে আমার এখানে গ্যাপ কতটুকু? আমার এই যে আর্ম যে হোলটা, অনেকে ওটাকে কি বলে, যে জিমের ড্রেস যারা পরে ম্যাগি হাতা, তো ওইটাকে বলে না, যেটা হাত ছাড়া, হাত কাটা যেটা বলে আর কি। হ্যাঁ, স্লিভলেস। এখন এই অবস্থায় যদি একটা গার্মেন্ট বানাই, এটাই কোনো হাতা আছে? এখন বানাইলে এটা পুরো স্লিভলেস হবে, তাই না? তো আমার এই বেসিক যে একটা ঘাটতিটা, এখানে বেসিক যে একটা কার্ভ সৃষ্টি হচ্ছে, অতটুকু মিট করার জন্য আমার এখানে অর্ধচন্দ্রাকৃতির একটা ফ্যাব্রিক লাগবে, তাই না? তারপর আমি যদি হাতের একটা নির্দিষ্ট অংশ ঢাকতে চাই, আপনাদের কাফের জিনিসটা চিন্তা করেন। হাতের কাফটা কি গোল হয় না আমাদের কাপড়ের ভেতর? কিন্তু কাফের ফ্যাব্রিকটা কি গোল হয়? কাফের ফ্যাব্রিকটা এরকম হয় না, জাস্ট একটা লম্বা চারকোনা জিনিস। এটা তো প্রথমে আমি জাস্ট পেজ দিয়ে দেখাই দিচ্ছি।
এটা কি কাফ হয়ে গেল না? এটা নিয়ে কারোর কনফিউশন আছে যে এটা কাফ না? তাহলে কাফটা আমি কিভাবে বানালাম? এইটা হচ্ছে কাফের একটা ডাইমেনশন, আর কাফের ফ্যাব্রিকটা এই যে হোল ফ্যাব্রিক এটা হবে। এটা নিয়ে কারো কনফিউশন আছে? তো তাহলে আমি যখন হাতা বানাবো, হাতার জন্য ফ্যাব্রিকটা একটা স্কোয়ার ফ্যাব্রিক হবে না? এবার আমি আপনাদেরকে হাতা দেখাই। দেখি লাইভ মডেল কামরান আসেন, ঘুরে দাঁড়ানো। এটা কি ওর হাতার এক্সটেনশন হলো না? এটা কি হাতার ফ্যাব্রিক হলো কি না? স্লিভ হলো কি না? তাহলে এখন জাস্ট বাকি আছে কোন অংশটা? ওর আমি কি ফুল এরিয়া কভার করতে পারছি? একটু ঘুরে না। হ্যাঁ, উপরে তো উঠবে না, কারণ এই যে উপরে একটা অর্ধবৃত্তাকৃতি এরিয়া, অর্ধচন্দ্রাকৃতি এরিয়া খালি হয়ে আছে না? খালি হয়ে আছে কিনা এই জায়গাটা আমাকে কভার করার জন্য কি একটা অর্ধচন্দ্রাকৃতি ফ্যাব্রিক লাগবে না? এতটুকু কি ক্লিয়ার হয়েছে? ওকে, বসো, থ্যাংক ইউ। তাহলে এবার চিন্তা করেন, ওর আমি কিন্তু এই স্কোয়ার ফ্যাব্রিকটা দিয়ে ওর শুধু আমি হাতের সামনের এরিয়াটা, মাসেল যে ওর বাইসেপস ট্রাইসেপস এই এরিয়াটা ঢাকতে পারছি, ওর কিন্তু ভেতরের এরিয়াটা আমি ঢাকতে পারি নাই। ওর যে জয়েন্ট, যেটা শোল্ডার জয়েন্ট যেটা, বা কি বলবো, ওর আর্মের যে জয়েন্টটা, আর্ম হোল যে এরিয়াটা, ওইটা আমি ঢাকতে পারি নাই। ঢাকতে পারছিলাম? ওইটার জন্য আমার এই যে এই পরিমাণ জায়গা ঘাটতি আছে। এই যে অর্ধচন্দ্রাকৃতি যে এই ফাঁকা জায়গাটা দেখতেছেন, এই পরিমাণ জায়গাটা আমি ঢাকতে পারি নাই। তো স্লিভটার শেপ সবসময় এরকম মাথার দিকে অর্ধচন্দ্রাকৃতি হয়, অর্ধচন্দ্রাকৃতি হওয়ার পরে তারপরে এদিকে এক্সটেন্ড করবে দুই সাইডেই, কারণ হাতাটা এই যে হাতাটা অর্ধচন্দ্রাকৃতি হয়ে তারপর আমার হাতের যে কি বলবো, হাতের যে প্রস্থটা, হাতকে যদি আমি 2D হিসেবে চিন্তা করি, মানে আপনারাই চিন্তা করেন, প্রত্যেকটা কাপড় কিন্তু চারকোনা থাকে। সেই চারকোনা কাপড়টাকে আমি আমার নির্দিষ্ট আকৃতি অনুযায়ী আবার ছোট বড় করি বা বিভিন্ন জায়গায় সাইজ করি আর কি। তো এই জায়গাতে আমার দুই জায়গায় এক্সটেন্ড হচ্ছে। এক্সটেন্ড হওয়ার পরে এবার ওর যদি ফুল স্লিভ হয়, ফুল স্লিভটা এরকম বড় হবে কাপড়টা। এটা আবার বৃত্ত করে ভাঁজ করে সেলাই করলে এটা স্লিভ হয়ে গেল। এখন আপনারা জাস্ট 2D দেখতেছেন। আর ওর যদি হাফ স্লিভ হয় তাহলে এই যে এতটুকুতে জিনিসটা শেষ হয়ে যাবে, কাপড়ের টুকরাটা। তো স্লিভের রহস্য কি মানে উন্মোচন হয়েছে? স্লিভের রহস্য সমাধান হয়েছে? এই যে এইটা একটা অ্যাকচুয়াল স্লিভ, হাফ স্লিভের ছবি। যাদের কনফিউশন আছে আরেকবার দেখে নেন। সুলতা ক্লিয়ার? স্লিভ ক্লিয়ার? এখনো মনে হচ্ছে না স্লিভ? এই পার্টটাকে, এই সেম পার্টটা আমি আঁকতেছি। এই কাপড়টাকে দুই অংশে ভাগ করেন। দুই অংশে ভাগ করে এইটা যে আর্ম হোলের যে ঘাটতিটা, আর্ম হোল বরাবর যে জায়গাটা, এটা ফিল আপ করতেছে এই অংশ। আর তারপরে আমার যেই পরের হাতের বাহুতে যেই অংশটা এক্সটেন্ড হচ্ছে, বর্ধিত হচ্ছে, এই এতটুকু যে কাপড়টা, এই এতটুকু কাপড়টা হচ্ছে এই কাপড়টা। তাহলে কি এটা স্লিভ? এই নিয়ে আর কোনো ডাউট আছে? আচ্ছা, আপনাদের বয়সে আমিও স্লিভ চিনতাম না, তারপরে আমি ইন্ডাস্ট্রিতে গেছি এগুলা। আচ্ছা, আরেকটা লাস্ট ভিডিও দেখাই দিই, ওইটা দেখলে আর স্লিভ নিয়ে কোনো ডাউটই থাকবে না।
এই যে ইন্ডাস্ট্রিতেও ভার্চুয়ালি ভিজিট করে ফেলা যায়। ইন্ডাস্ট্রিতে যেগুলো হাতে কাটে না, ওইগুলো না প্রপারলি হলো কাটে না, একটু ছোট বড় হয়ে এরকম হয়। এই যে এই ভিডিওটা দেখেন সবাই সামনে, পিছন জিরো থেকে কেমনে শুরু করে, সবাই মনোযোগ দেন স্ক্রিনে। এই যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট জয়েন করে ফেলছে, এই জায়গাটা ফাঁকা হয়ে আছে। ও কী করলো, স্লিভের ফ্যাব্রিকটা আলপিন দিয়ে দিয়ে অ্যাটাচ করে রাখলো। আপনাদের ল্যাবে দেখবেন আলপিন রাখা আছে অনেক, এটা হচ্ছে নতুন নতুন যারা সেলাই শিখে তাদের সুবিধার জন্য আলপিন দিয়ে দিয়ে পুরো জায়গাটায় ও ফ্যাব্রিকটা অ্যাটাচ করে রাখলো। এবার ওভারলক মেশিন দিয়ে সেলাই করে দিবে। এই যে সেলাই করার পরের ছবি দেখাচ্ছে। এই যে স্লিভ অ্যাটাচ করার পরে অবস্থাটা এরকম থাকে। এখন এখানে কি করা বাকি আছে, পাশের সেলাইটা সাইড সিম করা বাকি আছে। যখন সাইড সিম করবে তখন এই যে দুইটা স্লিভের যে দুইটা মাথা, এই দুইটা মাথা ধরে এইখান থেকে লম্বা হয়ে সেলাইটা চলে যাবে, সাইড সিম হয়ে যাবে। আপনারা আপনাদের ঘরে যে টি শার্ট আছে ওইটা উল্টাবেন, উল্টায় দেখবেন যে পাশের যে সেলাইটা ওইটা একদম হাতা থেকে শুরু হয়ে একদম বডি হেম পর্যন্ত শেষ পর্যন্ত গিয়ে হয়ে থামছে সেলাইটা। তো স্লিভ নিয়ে যত রহস্য ছিল এটা কি সমাধান হয়েছে কিনা? আচ্ছা, এবার তাহলে আমরা পরীক্ষায় যা আসবে আর পরীক্ষায় যা লিখবেন ওখানে একটু চলে যাই। তাহলে ফ্যাব্রিক স্প্রেডিং কাকে বলে? এবার ফ্যাব্রিক স্প্রেডিং কাকে বলে? একটা টেবিলে ফ্যাব্রিক কাটার জন্য বিছানোকে ফ্যাব্রিক স্প্রেডিং বলে। এটা লিখবেন আর ইঞ্জিনিয়ার হয়ে যাবেন, তাই না? খুব সহজ না ইঞ্জিনিয়ার হওয়া? তাহলে ফ্যাব্রিক স্প্রেডিং কেন করা হয়, আমাকে এটার উত্তর দেন। ফ্যাব্রিক স্প্রেডিং কেন করা হয়? মানে স্প্রেডিং না করলে হয়তো না, জাস্ট কাপড় আনতেছি, নিয়ে নিয়ে কাটলাম, গার্মেন্ট সেলাই করে ফেললাম। আচ্ছা, হয়তো এটার সাথে একমত কে কে? হ্যাঁ, এই যে আনসার চলে আসলো যে হয়তো ঠিক আছে, কিন্তু আমার তো র মেটেরিয়াল যে পরিমাণে অপচয় হচ্ছে, আর সময়ের একটা ব্যাপার আছে যে আমি একটা একটা করে পিস পিস কাটলাম। আনিকার আইডি কত যেন? 80। আগের ক্লাসে আসছিলেন? এদিকে 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 আসছিলেন আগের ক্লাসে? আপনি কি নোটিশ দেখছিলেন যে কেন আসেন নাই, এটার রিজন নিয়ে আসতে হবে? তাহলে 503 নম্বর রুমে যান, অ্যাপ্লিকেশন লেখেন যে কী কারণে আসেন নাই, তারপর অ্যাপ্লিকেশনটা নিয়ে আসেন। ঠিক আছে? 503 নম্বর রুমে চেয়ার টেবিল আছে, এসি সব কিছু আছে, ওখানে যান, অ্যাপ্লিকেশন লিখে তারপরে অ্যাপ্লিকেশনটা নিয়ে আসেন। আচ্ছা, তাহলে আমাদের সবচেয়ে বড় এবং সিম্পল কারণ যেটা, আমাদের কস্ট, আমাদের আমাদের র মেটেরিয়াল ইউটিলাইজ করতে হবে, র মেটেরিয়াল অপচয় করা যাবে না। আমি 100 টাকার কাপড় কিনে আনছি, মানে সব কিছু দিন শেষে টাকার হিসাবে চলে যায় আর কি। 100 টাকার কাপড় কিনে আনছি, এটার 100% আমার হচ্ছে করতে হবে, যতটুকু আমি সর্বোচ্চ আমি করতে পারি। আগের ক্লাসে তো আসেন নাই। অ্যাপ্লিকেশন আনার কথা ছিল, আনসাম? 503 নম্বর রুমে যান, অ্যাপ্লিকেশন লিখে অ্যাপ্লিকেশন নিয়ে আসবেন। তো যেটা বলতেছিলাম যে প্রসেস অপটিমাইজেশন করতে হবে। আমার ইন্ডাস্ট্রিতে আমার যে র মেটেরিয়াল, মানুষ, মেশিন আর ম্যাটেরিয়াল, ম্যান মেশিন ম্যাটেরিয়াল আর সময়, 4 নাম্বার যে হিডেন আরেকটা রিসোর্স, এটা হচ্ছে সময়। এই 4টা জিনিসেরই সঠিক ইউটিলাইজেশন করতে হবে। না হয় এই গার্মেন্টসটা ওই যে ফ্যাব্রিক এনে আপনারা যেই সেন্টিমেন্টটা আছে বলতেছেন যে ফ্যাব্রিক এনে কাটলাম, কেটে করলে তো হইলে তখন হয়তো জিনিসটার দাম তখন আর 350 থাকতো না, তখন এটার দাম 5000 হয়ে যেত আর কি। বুঝতে পারছেন? তো ওইটাই। আচ্ছা, তাহলে এটার অবজেক্টিভ কী কী? এই অবজেক্টিভের ভিতরেই কিন্তু রিজনটা চলে আসছে যে ফ্যাব্রিক স্প্রেডিংটা কেন নেসেসারি। এবং আমার পরীক্ষা প্রশ্নে তো এক্সাম দিছেনি, আমি সরাসরি কিছু জিনিস দিয়ে রাখি আর কিছু জিনিস আমি ক্রিয়েটিভ দিয়ে রাখি, অনুধাবনমূলক প্রশ্ন দিয়ে রাখি, যেখানে আপনাদেরকে বুঝাই দিতে হবে। আপনারা রেজাল্ট পান নাই?
আমি পোর্টাল লক করে দিছি তো, একটু চেক করে দেখেন। সবাই তো দেখতে পারতেছে। আচ্ছা ওটা পরে দেখেন, ক্লাস শেষে দেখেন। এটা অ্যাপারেল 1 তো প্রথমবার সবাই হচ্ছে এখন নতুন কুড়ি। নতুন কুড়ি বুঝেন? আগে একটা অনুষ্ঠান হতো বিটিভিতে, নতুন কুড়ি। হ্যাঁ আমি তো মানে আমি কোনো লোকাল স্ল্যাং বলতেছি না, যে আমি কুড়ি বলছি। শাপলা ফুলের যে নতুন যেই, হ্যাঁ কলি বা ওটাকে কুড়ি বলে। হ্যাঁ কুড়ি বলে। তো একটা বিটিভিতে অনুষ্ঠান ছিল স্কুলের বাচ্চাদের নিয়ে, ট্যালেন্ট শো। হ্যাঁ ওটা নতুন কুড়ি ছিল ওটার নাম। তো আপনারা এখন অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং 1 পড়তেছেন, সবাই নতুন, তো সবাই পরীক্ষায় একটা এভারেজ স্কোর করছে। এখন ফাইনালে কিন্তু কঠিন হবে কোশ্চেন। মিড টার্মে মোটামুটি 2-1 জন বাদে সবারই স্কোর একটা এভারেজ। না মানে বললাম না, ইঞ্জিনিয়ার ওরকম যে কাপড় টেবিলে বিছাইলাম কাটার জন্য, এটাই ফ্যাব্রিক স্প্রেডিং, এটা বলে ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারবেন না কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি কি রেজাল্ট কি দেখতে পাচ্ছেন আপনারা? হুম, যাদের এমনি মূলত, আচ্ছা এটা একটু বলি। মূলত আপনাদের এক্সাম শুরু হয়েছে এবং এক্সাম শেষ হয়েছে মোটামুটি 1 মাস আগে, তাই না? সেট এ। তো আমি তো হজের ছুটিতে ছিলাম। আমি এসে রেজাল্টটা যত দ্রুত পাবলিশ করা যায় আমাকে মানে বারবার বলা হয়েছে, এবং আমার থেকে খাতাগুলো নিয়ে নেওয়া হয়েছে। খাতাগুলো এখন এক্সাম অফিসে আছে, আমার কাছে নাই। তো আপনারা যদি কেউ খাতা দেখতে চান আমার সাথে আসবেন। এক্সাম অফিসে গিয়ে আমি কনভেনিয়েন্ট, তাদের যে রেসপেক্টিভ পার্সন আছে, কনভেনিয়েন্ট টাইমে ওরা আমাকে দিয়ে দিলে তখন আমি দেখাতে পারবো খাতা। যে দেখতে চান তারা মানে ফ্রি টাইমে আমার সাথে এসে যোগাযোগ করবেন। তো ওইভাবে আমি খাতাটা দেখাবো। অন্য টাইমে আমি খাতা নিয়ে আসতাম, কিন্তু এবার আমার দিক থেকে দেরি হয়েছে, তাই এখন খাতাটা এক্সাম অফিসে অলরেডি জমা দিয়ে দিতে হয়েছে। মানে আমার নোটিশ আসছিল যে খাতা জমা দিতে হবে। হ্যাঁ এই বিল্ডিংয়ে। তো আপনারা ফ্রি টাইমে যার মনে হয় যে আমার খাতাটা দেখা দরকার। রেজাল্ট দেখতে পারেন নাই কে? আমি রেজাল্ট ওইভাবে পাবলিকলিও আমি চাইলে এখন পোর্টাল দিয়ে দেখাতে পারবো আপনাদেরকে, কিন্তু ওই যে কিন্তু 3 ইডিয়টস মুভির একটা সিন আপনাদের মনে আছে কি না, যে রেজাল্টের ব্যাপারে ইউনিভার্সিটি স্টুডেন্টদের একটা আপত্তি থাকে যে আমি নাম্বার কম পাইছি, এটা আমার বন্ধু দেখবে। আপনার আপত্তি নাই, আপনার পাশের জনের আপত্তি থাকতে পারে যে আমার রেজাল্টটা পাবলিকলি, ওই আমার আইডি পাশে নাম্বার এত। এখানে সবাই যারা আছে তারা কি দেখতে চায় স্কোর? চায় না এমন কেউ আছে যে আমার স্কোরটা এখানে আমি এখন প্রশ্ন নর্মাল, ওখানে তো খাতায় এক্সেপশনাল কিছু থাকতে হবে। যাদের খাতায় এক্সেপশনাল কিছু ছিল বা বেশি হাইস্ট, আচ্ছা সিটে বসেন, আমি আইডি ধরে বের করে দেখাচ্ছি। হ্যাঁ আইডি কে দেখতে পারেন নাই আইডি বলেন। আইডি কত? 73 16। হ্যাঁ রিদমের আইডি কত?
17। আচ্ছা, স্কোর হয়েছে, সবার স্কোর দেখা হয়েছে? 25। এই জন্য আমি পাবলিকলি এরকম স্কোর দেখাতে চাই না। একজনের নিজের স্কোর নিয়ে মাথা ব্যথা নাই, ব্যাচমেটের স্কোর নিয়ে মাথা ব্যথা, এই জিনিসটা ভালো না। এইটাই তো এই টাইপের কথাবার্তা বলা যাবে না। এই টাইপের কথাবার্তা যখন আপনারা ক্লাসে বলেন, আমি ফ্র্যাঙ্কলি বলি, এটা ধরেন রাফি স্যারের ক্লাসে বলতেছেন, এটা খাতা কিন্তু রাফি স্যার কাটতেছে, আপনার নামটা ভুলে যাই আমি বারবার, শাহিন। হ্যাঁ, আমি শাহিনের খাতাও কাটতেছি, আমি জুলিয়ানের খাতাও কাটতেছি, আমি সবার খাতাই কাটতেছি, আরিফের খাতাও কাটতেছি। তো যখন এরকম যে সেট বিতে দিয়ে বেশি পেয়ে গেছে, এতে দিয়ে কম পেয়ে গেছে, রাফি স্যারই দিছে, তো তাহলে রাফি স্যারের জাজমেন্ট কিন্তু কোশ্চেনে চলে আসতেছে। তো এরকম রাফি স্যার হয়তো মাইন্ড করে না, কারণ অন্য স্যারদের ক্লাস, স্যার ম্যামদের ক্লাসে আপনারা এরকম বললে এটা তো মানে অবশ্যই লাইটলি নেওয়ার মতো কোনো ব্যাপার না। তা আপনারা এখনও ছোট, নতুন কুড়ি, আপনারা ওগুলো বুঝেন না, ওগুলো বুঝতে হবে। অলরেডি 2 ব্যাচ জুনিয়র চলে আসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা শেষ। আর কিছু অবজেক্টিভগুলো তাহলে শর্টে বলে দিচ্ছি। তাহলে ফ্যাব্রিক স্প্রেডিংয়ে কী করা হয়? টু কাট ফ্যাব্রিক ইন্টু বাল্ক কোয়ান্টিটি, যাতে আমরা প্রচুর পরিমাণে ফ্যাব্রিক একসাথে কেটে ফেলতে পারি। টু স্প্রেড ফ্যাব্রিক অ্যাজ পার মার্কার লেন্থ অ্যান্ড উইডথ, যে একটা ফ্যাব্রিক আমার দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর ইকুয়ালি যাতে সব কিছু কাটতে পারি, যাতে আমি মেনটেন করতে পারি। স্পেশালি গ্রেন লাইন, পরীক্ষায় দিয়েছিলাম গ্রেন লাইন কি, আশা করি মনে আছে সবার, মনে আছে? ফ্যাব্রিকের ভিতরে একটা লাইন থাকে, সে একটা সেন্ট্রাল লাইন ধরে সব কিছু কাটা হয় যাতে ফ্যাব্রিকগুলো ম্যাচ করে। আপনারা দেখবেন যে একটা ফ্যাব্রিক, তখন যে ছবিটা আঁকলাম আর কি, আমি যদি ওইভাবে ফ্যাব্রিকটা না কাটি, ওইভাবে না কেটে স্লিভ কাটলাম এভাবে, তারপরে হচ্ছে ফ্রন্ট পার্ট কাটলাম এভাবে, বাঁকাভাবে ফ্রন্ট লাইন কাটলাম, আমার গ্রেন লাইনটা আছে ফ্যাব্রিকে এইভাবে। তারপর ওই ফ্যাব্রিকটা মানে ওই গার্মেন্টটা যখন সেলাই করা হবে, সেলাই করার পর ওই গার্মেন্ট কিন্তু দেখতে ভালো লাগবে না, বুঝতে পারছেন? এই জন্য এই যে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর ঠিক রেখে গ্রেন লাইন মেনটেন করে ফ্যাব্রিক কাটাটা জরুরি। মানে না হয় আপনি, মানে বাস্তবে বলতেছি, এটা আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন যখন আপনাদের ল্যাব ক্লাস হবে। অ্যাপারেল 2-তে তো সরাসরি সুইং থাকবে, সুইং মেশিনের ল্যাব থাকবে। হাসান আপনাদেরকে অলরেডি সুইং মেশিন দেখাই দিছে। অ্যাপারেল 1টায় বেসিক্স জিনিসপত্রগুলো থাকে, প্যাটার্ন, মার্কার, ক্যাট, ক্যাম, ওগুলো তো আপনারা করবেনই। যখন আপনারা নিজেরা কাপড় সেলাই করবেন, পোশাক সেলাই করবেন, তখন দেখবেন যে এই লেন্থ আর উইডথ এটা যখন আমরা মেনটেন করব না, তখন কিন্তু গার্মেন্টটা আর সুন্দর লাগবে না, আকর্ষণীয় লাগবে না। টু রিডিউস কনজামশন অফ ফ্যাব্রিক, আমার যেটা বললাম যে 100 টাকার ফ্যাব্রিক কিনে ওই ফ্যাব্রিকটা দিয়ে যতটুকু গার্মেন্ট আমি সর্বোচ্চ গার্মেন্ট বানাতে পারি, ওটা চেষ্টা করতে হবে আমার। সর্বোচ্চ গার্মেন্ট যদি আমি বানাতে না পারি, তাহলে মানে ওই জায়গাতে আমার লস হবে, কোম্পানির লস হবে, 20 বছর পর ফ্যাক্টরি বন্ধ করে দিতে হবে বা মালিকানা বিক্রি করে দিতে হবে। টু সেভ টাইম ইন বাল্ক প্রোডাকশনের সময় যাতে বাঁচানো যায়। টু ইউজ মাল্টি গার্মেন্ট মার্কার অ্যাট দ্য সেম টাইম। মাল্টি গার্মেন্ট মার্কার মানে কি? এখানে আপনারা মার্কারের ভেতর পড়ছেন যে মার্কার কিন্তু 3 প্রকার আছে। একটা মার্কারে সবগুলো আইটেম ফেস আপওয়ার্ড ফেসিং থাকে, ঠিক আছে? মানে ফ্রন্ট পার্ট এরকম, ব্যাক পার্ট তাড়াহুড়ো করে আঁকতেছি, একটু খারাপ হয়ে যাচ্ছে। একটা মার্কারের সব ফ্যাব্রিকের মুখ একদিকে থাকে, আরেকটা মার্কারের ক্ষেত্রে এটা বিপরীত দিকে থাকবে, বুঝতে পারছেন? যে একটা উপরে একটা নিচে এরকম থাকলো।
তো এই টাইপের সব রকম মাল্টি গার্মেন্ট মার্কার আমি যাতে ব্যবহার করতে পারি, আমার হাতে যাতে অপশন থাকে। আবার মাঝে মাঝে এমনও করা হয় যে একটা ব্ল্যাক ফ্যাব্রিক, সেই ফ্যাব্রিকটা অন্য কোনো একটা গার্মেন্টের জন্য শর্ট পড়ছে, তো তখন এই সাইডে ব্ল্যাক ফ্যাব্রিক একটা টি শার্টের জন্য ব্ল্যাক ফ্যাব্রিক কাটা হচ্ছে, ওই সাইডে পোলো শার্টে ব্ল্যাক ফ্যাব্রিকের ফ্রন্ট পার্ট বা ব্যাক পার্ট একটা পাওয়া যাচ্ছে না, মানে এখানে কাটা লাগবে। তো সেক্ষেত্রে মাল্টি গার্মেন্ট মার্কার আমি হচ্ছে ওই ফ্রন্ট পার্ট বা ব্যাক পার্টটা এখান থেকে কেটে ওই গার্মেন্টে ইউজ করতে পারবো। তো এই জন্য আমাকে ফ্যাব্রিক স্প্রেডিং করতে হবে। হ্যাঁ ওই তো ব্ল্যাক বললাম, একটা ব্ল্যাক টি শার্ট, একটা ব্ল্যাক পোলো শার্ট, সিম্পল ব্ল্যাক, কয়লা কালো যেটা চারকোল ব্ল্যাক। আর রিকোয়ারমেন্ট অফ ফ্যাব্রিক স্প্রেডিং এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এবার মিড টার্ম নিয়ে একটা কথা বলি। ক্লাসে কিছু কিছু স্টুডেন্ট আপনারা আছেন, আপনাদের পারফরমেন্স অনেক ভালো, মানে গার্মেন্টস, টেক্সটাইল, মানে ইঞ্জিনিয়ারিংয়ের যে এলিমেন্টগুলো আছে, ইন্ডাস্ট্রিতে যা যা ঘটে, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সও আছে, সেলাই ভালো বুঝেন, কাপড় ভালো মতো বুঝেন, বা একটা পড়া সহজে ক্যাচ করতে পারেন, কিন্তু সমস্যাটা কি হচ্ছে, হাতে মানে খাতায় গিয়ে লিখতে পারতেছেন না। বা আরেকটা বড় ব্যাপার, আপনারা যেহেতু বিএসসি ইঞ্জিনিয়ার ইংলিশ মিডিয়ামে পড়তেছেন, আপনারা কি বাংলা মিডিয়ামে পড়তেছেন? ইংলিশ মিডিয়ামে। তো আপনাদের ধরেন গ্রামাটিক্যাল ইরর, হাতের লেখার ব্যাপার, বানান ভুল, এগুলা কিন্তু আমি সব আমলে নিছি। আমলে নিয়ে যে হচ্ছে বোঝানোর চেষ্টা করতেছে, কিন্তু তার মানে উত্তরটা সে বুঝিয়ে দিতে পারতেছে, কিন্তু তার বানান ভুল বা তার পাংচুয়েশন ভুল বা হাতের লেখা খারাপ, তার নাম্বার কিন্তু ওই জায়গায় কমে গেছে। আর আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আমি বলছিলাম যে আপনাদেরকে এই যে ডেফিনেশন যেগুলো দিব, স্লাইডে হয়তো এক লাইনে ডেফিনেশন দেয়া আছে, কিন্তু আপনাদেরকে আমি 2 মার্ক করে করে কোশ্চেনে দিছি, তো সেখানে আপনাদেরকে আরেকটু এক্সট্রা দিতে হবে। যারা ট্রিমস লিখে সেটার এক্সাম্পল দিয়ে দিছে, অ্যাক্সেসরিজ লিখে এক্সাম্পল দিয়ে দিছে, তারা ওখানে 2 মার্ক পাইছে। যারা শুধু ট্রিমস আর অ্যাক্সেসরিজের সংজ্ঞা একজন লিখছে, পিছনে সব সিরিয়ালি নকল করতেছে, মানে বুঝাই যাচ্ছে সবাই ভুল আনসার লিখছে, তো ওরা ওখানে নাম্বার ওরকম পায় নাই, নাম্বার ওদের কমে গেছে। তারপরে যারা এক্সাম্পল দেয় নাই, নাম্বার কমে গেছে। যাদের নিটিংয়ে ইন্টারলুপিং হবে, ওখানে ইন্টারলুপড লিখে বসে আছে সবাই সিরিয়ালে, তো মানে গ্রামাটিক্যাল এরর হয়েছে, বাক্যের ভেতর তারা মিলাইতে পারে নাই, তারা নাম্বার কম পাইছে। এইভাবে অনেকে আছে ক্লাসে তাদের পারফরমেন্স ভালো, কিন্তু তাদের হচ্ছে এক্সামে আর একটু নাম্বার কমে গেছে। আশা করি যাদের কথা বলতেছি তারা নিজেরা বুঝতে পারতেছেন। তো তাহলে এটা একটু নিজেকে নিয়ে বিশ্লেষণ করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। আচ্ছা, যারা খাতা দেখতে চান তারা ফ্রি টাইমে আসবেন আমাকে, কারণ এখন 2টা ডিপার্টমেন্ট ইনভলভ হয়ে গেছে। এক্সাম কন্ট্রোল অফিসকে জানায় তাদের ফ্রি টাইমে তারা যখন আমাকে বের করে দিতে পারবে, সব খাতা ওখানে একসাথে রাখা আছে। আপনারা পিছনের সেমিস্টারের খাতাও দেখতে চাইলে ফর্মাল অ্যাপ্লিকেশন করে, মানে ওই সিস্টেম আপনাদের জন্য রাখা হয়েছে। ফ্রি টাইমে আসবেন, আমি খাতা দেখানোর চেষ্টা করব। এগুলো একটু তৌহিদ স্যারের কাছে জিজ্ঞেস করি। আমি জানি না বলতে তা না, ইমপ্রুভমেন্ট ওইভাবে রাখা হয় নাই আমি যতটুকু জানি, কিন্তু ইমপ্রুভমেন্ট যদি সবাই ওরকম দিতে চায়, তাহলে ভার্সিটির পলিসি মডিফাই করে, আমাদের তো মিটিং হয় প্রতি 3 মাস 2 মাস পর পর, হচ্ছে একাডেমিক কাউন্সিলের মিটিং হয়। অ্যাপ্লিকেশনের কাগজের অবস্থা এরকম কেন? এরপর থেকে যারা ক্লাসে অ্যাবসেন্ট থাকবেন, এই যে আজকে আমি এই জন্য এই আইডিগুলো লিখে রাখছি, যারা আগের দিন আসছে আমি বলছি আজকে না আসলে তাদেরকেও আমি পরের দিন ধরবো। আর আজকে যারা এসে আমাকে এভাবে করে গেলেন, এই আইডিগুলো আবার আমি পোস্ট করব আজকে গ্রুপে। পোস্ট করার পর এখানে যারা পরের দিন আবার প্রোটোকল মেনটেন করবে না, যারা আসতে পারবে না, তাদের অবশ্যই অ্যাডভান্স আমাকে ইনফর্ম করতে হবে, মানে নিজের ফ্যামিলি মেম্বার মারা গেলেও, কারণ প্রোটোকল ইজ প্রোটোকল। এবং আমি একটা লাইভ এক্সাম্পল দিয়ে দিছি যে আমার নিজের ফ্যামিলি মেম্বার, আমার নিজের আব্বা যখন মারা গেছে, আমিও তখন ইনফর্ম করছি মানুষকে। অটোমেটিক মানে আপনারা যদি এখন সিস্টেমে না আসেন, সামনে আপনারা জবে যাবেন, তো আপনারা জবে সাস্টেন করতে পারবেন না, এবং ওইটার জন্য আমি পার্শিয়ালি লায়াবল হব, কারণ আপনাদেরকে আমি ওই ডিসিপ্লিনটা শিখাইতে পারি নাই। হয়তো এখন আপনারা আমাকে অপছন্দ করবেন, আমার জিনিসটা হয়তো পছন্দ হবে না আমি যেটা করতেছি, কিন্তু আপনাদের ভালোর জন্যই করতেছি। নিজেদের অসুস্থতা, নিজেদের কোনো ফ্যামিলি ইমার্জেন্সি, আসতে না পারলে ইনফর্ম করবেন, প্রোটোকল মেনটেন করবেন সবাই। আচ্ছা,
তাহলে রিকোয়ারমেন্ট অফ ফ্যাব্রিক স্প্রেডিং। তাহলে ফ্যাব্রিক স্প্রেডিং কেন করা হচ্ছে এটা অবজেক্টিভ থেকে একটু ডিফারেন্ট। অ্যালাইনমেন্ট অফ ফ্যাব্রিক প্লাইস, যেটা বললাম যে ফ্যাব্রিক অ্যালাইন থাকতে হবে, চিত্র এঁকেই দেখাই দিয়েছিলাম, ওটা নিয়ে কি কনফিউশন আছে? আর অ্যালাইনমেন্ট অফ ফ্যাব্রিক প্লাইস কারো কনফিউশন থাকলে বলতে পারেন। তোয়াসিন আর আনিকা মনে হয় ক্লাসে ছিল না। তাহলে অ্যালাইনমেন্ট অফ ফ্যাব্রিক প্লাইস এটা হচ্ছে কে বুঝাবেন? বলার কনফিডেন্স আছে কার? ভালো মতো তো বুঝার কথা সবাই। বলার কনফিডেন্স আছে? নাই? ইমন বুঝেন নাই? আরিফ আরিফ বুঝছেন না অ্যালাইনমেন্ট অফ ফ্যাব্রিক প্লাইস? মানে বুঝে এখন, তাহলে তো এখন তো মনে হচ্ছে বুঝেই নাই কেউ। আচ্ছা, এই তো চিত্র আঁকাই আছে। সবাই মিড টার্মে গ্রেইন লাইন পড়ছেন, ফ্যাব্রিকের ভিতরে এরকম লাইন থাকে, তারপর সেই লাইন ধরে ধরে আমরা ফ্যাব্রিক কাটি, ঠিক আছে? তো আমি ফ্যাব্রিক, এটা হচ্ছে ফ্যাব্রিকের কি তো আসিন, এটা ফ্রন্ট পার্ট না ব্যাক পার্ট? কি দেখে মনে হলো ফ্রন্ট পার্ট? আচ্ছা, এটা ফ্রন্ট পার্ট আর উপরেরটা ব্যাক পার্ট। কেন ব্যাক পার্ট? কারণ যে নেকের যে উইডথটা, প্রস্থটা, এখানে ফ্রন্ট পার্টের নেকের প্রস্থটা বেশি, আর ইয়ের ক্ষেত্রে কাঁধের প্রস্থটা কম থাকে ব্যাক পার্টের ক্ষেত্রে। তাহলে আমি ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট এখানে আঁকছি। আঁকার পর এবার আমি স্লিভ, যে ফ্যাব্রিকটা স্লিভ, সচরাচর স্লিভটা এখানে হওয়া উচিত এইরকম। স্লিভ এরকম হওয়া উচিত, কিন্তু স্লিভটা এরকম না করে আমি যদি একটু বাঁকা করে কাটি, তাহলে গ্রেন লাইন কি বরাবর হলো? এই যে এখানে গ্রেন লাইন যেই বরাবর আছে, হ্যাঁ, এখানে মানে এখানে কি অ্যালাইন হয়েছে? এটা কারণ এটা যখন আমি ঘুরাবো তখন এই গ্রেন লাইনগুলো এরকম বাঁকা বাঁকা হয়ে থাকবে না? এরপর আমি যদি কাপড়টা সেলাই করি তখন ওই কাপড়টা দেখতে কি ভালো লাগবে? কল্পনা করেন, কাপড়টা দেখতে ভালো লাগবে না। ওই জন্য এই যে অ্যালাইনমেন্ট অফ ফ্যাব্রিক প্লাই, এটা ইম্পর্টেন্ট। ফ্যাব্রিক প্লাইগুলো অ্যালাইন করে রাখতে হবে। ফ্যাব্রিক প্লাই যদি আমি বাঁকা করে রাখি, গ্রেন লাইন বাঁকা হয়ে যাবে। আপনাদের প্রত্যেকটা কাপড়ের মানে ক্লদিং আইটেমে প্রত্যেকটা ফ্যাব্রিকে গ্রেন লাইন আছে, নিজেরা একটা ইয়ে আছে, একটা ইকুইপমেন্ট আছে। আচ্ছা, এটা আপনাদের অ্যাপারেল ল্যাবে আছে, এটা কি আপনারা দেখছেন? এই কাউন্টিং গ্লাস হচ্ছে ছোট্ট একটা ইকুইপমেন্ট, 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি। এই যে এখানে যে দাগ কাটা আছে এটা হচ্ছে 1 বর্গ ইঞ্চি এরিয়া। এই 1 বর্গ ইঞ্চি এরিয়ার ভিতর এখানে লাইট আছে, লাইট দিয়ে ফ্যাব্রিকের সামনে সরাসরি মানে ফ্যাব্রিকের উপর, আর উপরে এটা হচ্ছে একটা ম্যাগনিফাইং গ্লাস, কাউন্টিং গ্লাস বলে এটাকে। তো ফ্যাব্রিকের উপরে আমি এটা রেখে ফ্যাব্রিকের ভিতরের যে স্ট্রাকচারটা ওটা কিন্তু দেখা যায়। এটা হচ্ছে যারা ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং বা ফ্যাব্রিক ল্যাব করে তাদের এটা বেশি লাগে, ফ্যাব্রিকের স্ট্রাকচারগুলো অ্যানালাইসিস করার জন্য। আপনাদের তো এখন মনে হয় এফএসডি এবার নাই, সামনের বার আপনারা করবেন ফ্যাব্রিক অ্যান্ড স্ট্রাকচার ডিজাইন। করে ফেলছেন? হ্যাঁ, সামনের সেমিস্টারে। টেক্সটাইল খুবই মজার জিনিস, টেক্সটাইল খুবই প্র্যাকটিক্যাল এবং মজার জিনিস। তো এই কাউন্টিং গ্লাস সবাই আমরা নিজেরা কিনে ফেলছি, মানে প্রত্যেক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের কাছে একটা করে কাউন্টিং গ্লাস থাকা উচিত, সে তার নিজের ঘরে সব ফ্যাব্রিকগুলো অ্যানালাইসিস করতে পারে। 150-200, এই যে এগুলো ওই যে তাজ সায়েন্টিফিকে গেলেই তো পাওয়া যাওয়ার কথা। সরি, তাজ সায়েন্টিফিক তো মনে হয় ঢাকায় নাই, এটা চিটাঙের একটা ল্যাবরেটরি ইকুইপমেন্টের দোকান, আর সায়েন্স ল্যাবের ওখানে গেলেই অ্যাভেলেবেল পাবেন দোকান। দাম অনেক বেড়ে গেছে। এটা আপনাকে ফ্যাব্রিকের স্ট্রাকচার দেখাবে, গঠন দেখাবে, ফ্যাব্রিকের ভিতরে কি স্ট্রাকচার আছে, খালি চোখেও দেখা যাচ্ছে। লেজার লাইট না, ওটা জাস্ট এমনি লাইট, লাইট ছাড়াও দেখা যাবে, সূর্যের আলোতে নিয়ে দেখবেন। ম্যাগনিফাইং গ্লাস, হ্যাঁ।
কিন্তু সাথে একটা লাইটও থাকে, ওই লাইটটা কিছুদিন পর নষ্ট হয়ে যায়। কিন্তু লাইট ছাড়াও আপনি বাইরে থেকে মোবাইলে দিয়ে দিবেন, মোবাইলের লাইট দিয়ে দেখবেন, মানে ব্যাপারটা কি, একটা কাপড়ের ওপর যখন লাইট রিফ্লেক্ট করবে তখন ওইটার স্ট্রাকচার আরও ভালোভাবে বোঝা যাবে না, আমি এটাই বলতেছি। এখানে এই যে লাইট আছে, দুর্বল একটা লাইট। আচ্ছা, অ্যালাইনমেন্ট অফ ফ্যাব্রিক প্লাই, কারেক্ট প্লাই টেনশন। ওখানে দেখতেছিলেন তো যে লম্বা লম্বা পাইপ রাখা ছিল, ভিডিওটাতে মনে আছে? পাইপ দিয়ে যে একটু ঝাড়ু দেওয়ার মতো করে করে ফ্যাব্রিক সোজা করে দিচ্ছিল। প্লাই যদি আমার কাপড়গুলো যদি সমানভাবে বিছানো না হয়, কিছু জায়গায় যদি একটু লুজ লুজ হয়ে থাকে, ভাঁজ ভাঁজ হয়ে থাকে, তাহলে তাহলে এই সমস্যা আছে? কোনো সমস্যা তো থাকার কথা না। সমস্যা তো নাই হানিফ, সমস্যা আছে? কি সমস্যা আছে? আপনি তো না বুঝে মাথা নাড়াচ্ছেন। কি সমস্যা আছে? আচ্ছা, সবাই একটু মনোযোগ দেন। এগুলা কি বোরিং লাগতেছে খুব, নাকি আমি বেশি, মানে আমাকে ভয় লাগে বেশি? কারেক্ট প্লাই টেনশনটা কি? এই যে এটা একটা কাপড়, এই কাপড়টা আমি এখন এখানে বিছাইলাম, এখন কি এটা প্লাই টেনশন কারেক্ট আছে? এটা কি সমানভাবে মানে টেবিলে বসে নাই? এখন যদি আমি কাটতে যাই, কাটাটা কি ঠিক মতো হবে? তো আমি যদি এইভাবে শার্ট করে, মানে শর্টান যেটা বলে, শার্ট করে আমি যদি রাখি, মানে আমার প্লাই টেনশন যদি, ডাইমেনশনাল স্টেবিলিটি যদি আমি মেনটেন করি, তারপর আমি কাটলে তখন কাপড়টা কি ঠিকভাবে কাটা হবে? এই ব্যাপারটা ক্লিয়ার? তাহলে প্লাই টেনশন কারেক্ট হইতে হবে। মানে আমি এক্সাম্পল দিয়ে বুঝালাম আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে টান টান থাকবে। আবার এমন না যে আমি জোরে টেনে ওটাকে লম্বা বানাই ফেলবো। নর্মাল আপনাদের যে টি শার্টগুলো আছে 100% কটন লেখা যেগুলো থাকে, ওগুলো কি এক সিজন পর আর পরা যায়? মানে কম দামি যেগুলো ইয়ে হয়ে যায় না, মানে যেটা, হ্যাঁ, কোমরের টি শার্টটা হাঁটুই নেমে যায় না, কার কার নামছে? ওগুলা হচ্ছে ভিসকস, বুঝছেন? আপনারা ন্যাচারাল ফাইবার কি পড়া হয়েছে? ভিসকস নামটা, ভিসকস শুনছেন? রিজেনারেটেড ফাইবার, কটন থেকে কটনের যে মন্ড বা উড পাল্প, ওইসব জায়গা থেকে রিজেনারেটেড কটন সেলুলোজ এক্সট্রাক্ট করা হয়, করে ভিসকস ফাইবার। ওই ভিসকসটাও কটনই, কিন্তু ওটা মানে বেস্ট কটন না, ওটা পিওর কটন না, অরিজিনাল কটন না। ওটা হচ্ছে কটনের যে, মানে ব্যাপারটা কীরকম, যখন বিচ এরিয়া বা ওরকম কোথাও গেলে চিংড়ির ভাজা টাজা ওরকম পাওয়া যায় না, ওখানে কি চিংড়ির বডিটা থাকে নাকি মাথার অংশটা ভেজে ওরা? তো হ্যাঁ, তো ওইটা যেমন চিংড়ি ফ্রাই, তেমন ওই ভিসকস হচ্ছে কটন। কথাটা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ওটা মিথ্যা না, ওটা সত্যি। মানে কটন ঠিকই, মানে সেলুলোজ ফাইবার, এটা গাছ থেকে আসছে, কিন্তু এটা হচ্ছে ওই রিজেনারেটেড করে আনা হয়েছে। ওইটার ডাইমেনশনাল স্টেবিলিটি ভালো হয় না, ওইটা লং টার্মে। বা আপনারা ওই যে মোজা যেগুলা, বা রাস্তায় এক কথায় মানে ভ্যান প্লাজায় যে কাপড়গুলো পাওয়া যায়, ভ্যান প্লাজা চিনেন তো? ভ্যান প্লাজার যে কাপড়গুলো, ওগুলো হচ্ছে ভিসকস, মোটামুটি ভিসকস ফ্যাব্রিক। আর কিছু হচ্ছে গার্মেন্টসের পিছনের দরজা দিয়ে বের করে নিয়ে আসে, সেটা যদি কেউ চিনে কিনতে পারেন, মানে উচিত না, কিন্তু তার মানে ভাগ্য ভালো আর কি, আপনাদের নিজেদেরই। ওইটা কি আপনাকে বলছে যে আমি চুরি করছি? তো আপনি যদি ওইটা গোপন রাখতেন তাহলে, হ্যাঁ, কিন্তু আপনি যদি গোপন রাখতেন তাহলে আপনারও কোনো একটা দোষ কাকতালীয়ভাবে গোপন থাকতো। আপনি বলে দিলেন না, আপনার একটা দোষ গোপন থাকবে না, ওটা কিন্তু বের হয়ে যাবে। না, এখন আপনি ওর একটা দোষ যদি গোপন করেন, তার মানে আবার এই না যে আমার সাথে গোপন করবেন, কোর্স রিলেটেড কোনো কিছু আমার সাথে গোপন করবেন না, কিন্তু এমনি বন্ধুর সিক্রেট যদি গোপন রাখেন, কাকতালীয়ভাবে আপনারও একটা সিক্রেট গোপন হয়ে যাবে। আচ্ছা, এরপর ফ্যাব্রিক মাস্ট বি ফ্ল্যাট। তাহলে কারেক্ট প্লাই টেনশন যেটা, আর ফ্যাব্রিক মাস্ট বি ফ্ল্যাট, দুইটাই কিন্তু আমি এক এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিছি। হ্যাঁ, যে ফ্যাব্রিকটা ফ্ল্যাট থাকতে হবে, ফ্যাব্রিকটা ভাঁজ থাকা যাবে না, বা ফ্যাব্রিকটা মানে এখানে বৃত্তাকার অবস্থায় আমি রাখতে পারবো না, ফ্ল্যাট অবস্থায় টান করে রাখতে হবে, একই জিনিস। ঠিক আছে? এলিমিনেশন অফ ফ্যাব্রিক ফল্টস।
fabric faults, for example holes, stains may be identified by the fabric supplier and additional fault may be detected during examination of fabric by garment manufacturer prior to spreading. তার মানে হ্যাঁ ভাই, হ্যাঁ 505। স্টুডেন্টস এই রিকোয়ারমেন্টসটা শেষ করে আপনাদেরকে একটা হালকা ব্রেক দিব, তারপরে আমরা এখানে ল্যাব করব আজকে ফার্স্ট ল্যাব। তাহলে এলিমিনেশন অফ ফ্যাব্রিক ফল্টস ভিডিও যেটা দেখাইছিলাম ওই ভিডিওটা তো মনে হয় খেয়াল করছিলাম।
এই যে সবাই একটু স্ক্রিনের দিকে তাকান। হ্যাঁ, ওই স্প্রেডিংই দেখাচ্ছি, স্প্রেডিংয়ের ভিতর ফ্যাব্রিক ফল্ট দেখাচ্ছি। সবাই এই জায়গাটায় দেখেন, এই জায়গা থেকে রোলার দিয়ে এই স্ক্রিনে স্টুডেন্টস এই যে ফ্যাব্রিক, এখানে ফ্যাব্রিকের রোলটা আছে, রোলারের ভিতর দিয়ে ফ্যাব্রিক বের হয়ে এখানে স্প্রেড হচ্ছে, তাই তো? রোলারের দিকে ভালো করে তাকান। এই যে ছিঁড়া না, একটা প্লাই শেষ হয়েছে, সেই প্লাইয়ের দুই মাথায় গিট মেরে আরেকটা প্লাই শুরু করছে। না, মেশিন মারবে কেন? মানুষ মেরে মেরে মানুষ এই জায়গায় ফ্যাব্রিকগুলোকে রাখছে। কোনটা? না, মেশিনই পিছাচ্ছে, মেশিন পিছানোর পর মেশিনই কেটে দিচ্ছে, মানুষ জাস্ট প্লাই টেনশনটা ঠিক করে দিচ্ছে বা ফ্ল্যাট জিনিসটাকে ফ্ল্যাট করে রাখতেছে। এই যে এই পাইপগুলো অনেক জায়গায় কাজে লাগে ইন্ডাস্ট্রিতে। আরেকটা ফল্ট কিছু স্টুডেন্ট ক্লাসে ছিল না, মিস করছে, ওটা আমি দেখাই দিচ্ছি। এই যে দেখতেছেন এখানে আরেকটা, এইটা হচ্ছে হোল, দেখা যায়? এইটা হচ্ছে হোল। তো থান কাপড় যখন নিয়ে আসা হবে, ওইটা 20 পয়েন্টের ভেতর যদি থাকে, 20 পয়েন্ট মানে কি, 20 পয়েন্ট ইকুইভ্যালেন্ট ডিফেক্ট অলরেডি ওখানে আছে, সেটাকে আমরা বেস্ট ধরে নিচ্ছি। আবার ডিফেক্ট তো আরও বেশিও আছে, একদম 40 পয়েন্ট পর্যন্ত ডিফেক্ট অ্যাকসেপ্ট করা হয়। তাহলে ওই ফ্যাব্রিকে কী পরিমাণ ডিফেক্ট থাকে চিন্তা করেন। মনে আছে 1 পয়েন্ট সিস্টেম, 2 পয়েন্ট সিস্টেম, 3 পয়েন্ট সিস্টেম, 4 পয়েন্ট সিস্টেম, এভাবে যে পেনাল্টি পয়েন্ট হয়, নেগেটিভ পয়েন্ট, ডেমেরিট পয়েন্ট, এভাবে 6 ইঞ্চি হলে 2 পয়েন্ট, 9 ইঞ্চি হলে 3 পয়েন্ট, আর হোল অথবা 9 ইঞ্চি প্লাস কোনো ডিফেক্ট হলে ওটা 4 পয়েন্ট। এইভাবে আমার একটা প্লাইয়ে ফল্ট থাকবেই, অনেক রকম ফল্ট থাকবে, সেই ফল্টগুলা এই যে ফ্যাব্রিক স্প্রেডিংয়ের সময় মাথায় রাখতে হয়। এই যে ওই জায়গায় কেটে গেল, এটা যে কাটতেছে আপনারা এটা খেয়াল করতেছেন, এই যে একটা ব্লেড এসে কেটে দিচ্ছে। আচ্ছা, তাহলে থিওরি ক্লাস আজকের জন্য এতটুকুই থাকলো। এখানে কার কার আইডি নাই বোর্ডে? টিক নাই কার কার আইডিতে? সে আসে নাই, সে আমাকে ইনফর্ম করছে। হ্যাঁ, আর কার কার আইডিতে টিক নাই? আইডি নাই, পরে আইডিতে টিক নাই, আর কেউ আছে? ওকে, এবার আইডি নাই কার কার? 39, 67, 63, আর 80, আর আচ্ছা ঠিক আছে, আপনাদের ল্যাব ক্লাস এই রুমেই নিব। আপনারা মানে একটু জাস্ট ব্রেক নেবেন, 12টার ভেতর আবার চলে আসবেন সবাই। আর এইখানে সিরিয়াল ওয়াইজ, সিআর তো আছে, সিরিয়াল ওয়াইজ আইডিগুলো আমাকে গ্রুপে দিয়ে দিবেন, মানে যেগুলো ঠিক আছে।